জীবনের শত ব্যস্ততার মাঝে একটু সময় পেলেই মনে জেগে ওঠে ভ্রমণের পিপাসা। কারণ ঘোরাঘুরির মধ্যেই লুকিয়ে থাকে জীবনের প্রকৃত আনন্দ। আমরা ভ্রমণ পিপাসু বাঙালিরা বোধহয় এরকমই। শীতকাল পড়লেই মন পাড়ি দিতে চায় কোনো সুদূর গন্তব্যের দিকে। একটা বছরের সুখ দুঃখ ভুলে লাগেজ ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি অজানাকে জানতে, অচেনাকে চিনতে ও অদেখাকে দেখতে। এরকমই এক শীতের দুপুরে আমরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম ঝাড়খণ্ডের অন্যতম শহর জামশেদপুর বা টাটানগরের উদ্দেশ্যে। তাহলে এভাবেই আজকে আমাদের গল্পটা শুরু হোক। দিনটি ছিল 30শে ডিসেম্বর 2024। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল 12813 হাওড়া টাটানগর স্টিল এক্সপ্রেস। তাই আর সময় নষ্ট না করে গাড়িতে উঠে পড়লাম। দুটো সিট দখল করে এগিয়ে চললাম আমাদের অভীষ্ট লক্ষ্যে। ট্রেনটি বিকেল 5টা 25 মিনিটে হাওড়া থেকে ছেড়ে রাত 9টা 25 মিনিটে টাটানগর পৌঁছায়। টাটানগর স্টেশনে পৌঁছে 1 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে দেখলাম অটো স্ট্যান্ড। সেখানে একটা অটো ধরে আগেই বুক করে রাখা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের হোটেলটি ছিল বিষ্ণুপুরে। আমরা অটো রিজার্ভ করে নিয়েছিলাম, তার জন্য 150 টাকা ভাড়া নিয়েছিল। হোটেল পর্যন্ত যেতে সময় লেগেছিল 15 মিনিট। এরপর আমরা হোটেলের রুমে প্রবেশ করলাম। আমাদের হোটেলের নামটি ছিল হোটেল তৃপ্ত। এখন দেখার বিষয় ছিল সে আমাদের কতটা তৃপ্তি দিতে পারে। হোটেলটি মোটামুটি ছিল, বেশ সুন্দর সাজানো গোছানো, কিন্তু মশার কামড়ে সেদিন সারা রাত ঘুম হয়নি। পরের দিন সকালে দরদাম করে একটা অটো রিজার্ভ করে চললাম আজকের প্রথম গন্তব্যস্থল গোলপাহাড়ি মন্দিরের উদ্দেশ্যে। ঝাড়খণ্ডের জামশেদপুরের বহু প্রাচীন ও প্রসিদ্ধ একটি মন্দির পাহাড়ি মাতা মায়ের মন্দির। জানা গেছে আজ থেকে প্রায় 100 বছর আগে শান্তি দেবী নামে এক স্থানীয় মহিলাকে মা স্বপ্নাদেশ দেন। তারপর থেকেই এখানে মায়ের পূজার প্রচলন হয়। মাকে जैसे ना পাহাড়ি মাকে শান্তি দেবীকে মা দর্শন দিয়েছে। আর ও যে আছে না একটা ছোট মতো কুটিয়া বানিয়ে রেখেছে, আর তার থেকে মায়ের অনেক উন্নতি হয়েছে। সব লোক আসা যাওয়া করলো, মায়ের এখানে পূজা পাঠ করলো। তারপরে অনেক বড় বড় লোকগুলো আসলো এখানে। কেউ ধর্মশালা বানালো, কেউ মন্দির বানালো, কেউ মা কল্যাণী মন্দির বানালো, কেউ বজরংবলী মন্দির বানালো, কেউ শিব ঠাকুরের মন্দির বানালো, কেউ গণেশ ঠাকুর মন্দির বানালো, কোনো মা শীতলা মায়ের মন্দির বানালো। সব এরকম করে করে মায়ের অনেক উন্নতি হয়েছে, এখানে অনেক প্রচার হয়েছে। বর্তমানে শান্তি দেবীর পর তার পুত্রবধূ পুষ্পদেবী এই মন্দিরের তত্ত্বাবধানে আছেন। পাহাড়ি মা দুর্গা মায়ের একটি রূপ। এখানে পাহাড়ি মায়ের পরে ধীরে ধীরে হনুমান মন্দির, শিব মন্দির, গণেশ মন্দির ও জগন্নাথ দেবের মন্দির গড়ে উঠেছিল। গোলপাহাড়ি মন্দির জামশেদপুরের সবচেয়ে পুরনো মন্দিরগুলির মধ্যে একটি। এটি প্রায় সমুদ্র সমতল থেকে 600 মিটার উপরে অবস্থিত। প্রায় 222টিরও বেশি সিঁড়ি অতিক্রম করে তবেই মন্দির চত্বরে পৌঁছানো যায়। এখান থেকে পুরো জামশেদপুর শহরের একটি খুব ভালো ভিউ পাওয়া যায়। এখানে আসলে আপনি জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম এনাদের দর্শন করতে পারবেন। এই জায়গাটি বেড়ানোর পক্ষে খুবই সুন্দর। ওই দিনের আমাদের ভ্রমণের দ্বিতীয় গন্তব্যস্থল ছিল শীতগোড়ার সূর্য মন্দির। সূর্য মন্দির বললেই যে নামটি প্রথমেই আমাদের মনে আসে তা হলো উড়িষ্যার কোণারকের সূর্য মন্দির। কিন্তু বিশ্বাস করুন, শীতগোড়ার এই সূর্য মন্দিরও আপনাদের হতাশ করবে না। এর কাজ
অসাধারণ। আপনারা এখানে আসতেই পারেন। এরপর আমি মন্দিরের চারপাশটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে নিরীক্ষণ করতে লাগলাম। দেখতে পেলাম মন্দিরের পিলার থেকে শুরু করে মন্দিরের উপরের দিকের সমস্ত কাজই এক কথায় অনবদ্য। মন্দিরের সামনের দিকে দেখতে পেলাম দুটি হাতির মূর্তি, সেখান দিয়ে সোজা সিঁড়ি। আমি সেই সিঁড়ি বেয়ে একদম উপরে উঠে গেলাম। উঠে গিয়ে উপরে দেখলাম একজন পুরোহিত বসে ফোনে কথা বলছেন। এই মন্দিরটি ছিল রাম, লক্ষ্মণ এবং সীতা মায়ের মন্দির। এরপর আমরা মন্দিরের পিছনের দিকে এলাম। মন্দিরের পিছনের দিকে একটি পার্ক আছে। রাত্রের দিকে এলে এই পার্কে আলোকসজ্জা আপনাকে মুগ্ধ করবে। এই সূর্য মন্দিরে হনুমানজির মূর্তি আমরা দেখতে পেলাম। দিনটি ছিল 31শে ডিসেম্বর, অর্থাৎ বছরের শেষ দিন, তাই মন্দিরে খুব ভিড়ও হয়েছিল। এছাড়াও আমরা দুর্গা মায়ের একটা রূপও মন্দিরের মধ্যে প্রত্যক্ষ করলাম। বন্ধুরা, এটি হচ্ছে টাটানগরের শীতগোড়া একটি জায়গা। এখানে একটি সূর্য মন্দির আছে, পাশাপাশি অন্যান্য মন্দিরও আছে। এখানে মন্দিরটা খুব ভালো লাগলো। সূর্যদেবকে মাঝখানে রেখে পাশাপাশি সমস্ত নবগ্রহ দর্শন একসাথে হবে। কেতু, শনি, সমস্ত গ্রহদের আমরা একসাথে দেখতে পাবো। আপনারা চাইলে এখানে যখন আসবেন এই মন্দিরটি মিস করবেন না, অবশ্যই এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই। কিন্তু আপনারা যখন আসবেন শীতগোড়ার এই সূর্য মন্দির কিন্তু আপনাদের তালিকায় অবশ্যই রাখতে হবে, কারণ এটা মিস করে গেলে অনেক কিছু আপনারা মিস করে যাবেন। খুব সুন্দর মানে মন্দিরের যে কাজ তা এক কথায় অনবদ্য। এই মন্দিরে এলে আপনি সূর্যদেবের পাশাপাশি নবগ্রহের মূর্তিও দেখতে পাবেন। চন্দ্রদেব, মঙ্গলদেব, বুধ মহারাজ, বৃহস্পতিদেব, শুক্রদেব, শনিদেব, রাহু এবং কেতুর প্রতিকৃতিও এই মন্দিরের মধ্যে স্থান পেয়েছে। তাই আপনারা যদি নবগ্রহের দর্শন করতে চান তাহলে অবশ্যই এই মন্দির ঘুরে যাবেন। এরপর আমরা এসে উপস্থিত হলাম যে দেবতার উদ্দেশ্যে এই মন্দির সমর্পিত, সেই সূর্যদেবের কাছে। হলুদ বস্ত্র পরিহিত সূর্যদেবের মূর্তিটি অসাধারণ। তার চারপাশে কাঁচ দিয়ে যেভাবে দেওয়ালগুলিকে সজ্জিত করা হয়েছে তা না দেখলে বিশ্বাস করা যায় না। মন্দিরের বাতাবরণের মধ্যে এক অদ্ভুত ভক্তির ভাব স্পষ্ট। আপনি যদি এখানে আসেন
তাহলে মনের মধ্যে অপার শান্তি অনুভব করবেন। মন্দিরের উপরের দিকে চাতালে লক্ষ্য করলে দেখতে পাবো কাঁচের গায়ে বিভিন্ন রকমের অঙ্কনে সজ্জিত রাধাকৃষ্ণের মূর্তি। জায়গাটি সত্যি অদ্ভুত সুন্দর। আজকে আমাদের যাত্রাপথের তৃতীয় গন্তব্যস্থল হল ডিমনা লেক। আপনারা অনেকেই ডিমনা লেকের নাম শুনেছেন। শীতের মরশুমে এখানে বহু মানুষ পিকনিক করতে আসেন। আমরা চলেছি সেই লেকেরই উদ্দেশ্যে। মুড়িমাখার পর্ব সমাপ্ত করে এবার আমরা ডিমনা লেকের উদ্দেশ্যে রওনা দিলাম। ডিমনা লেকের উদ্দেশ্যে যখনই রওনা দিলাম তখন আমাদের চোখে পড়ল শ্রদ্ধেয় স্যার রতন টাটার একটা অনবদ্য ছবি। এগুলো হচ্ছে ডিমনা লেকের লক গেট। এখানে এখন জল নেই, যখন জল ছাড়বে এখান দিয়ে আপনাদের জলটা এই দিক দিয়ে বেরিয়ে চলে যায়। এখানে শ্রদ্ধেয় রতন টাটার একটা ছবি আঁকা আছে, খুব সুন্দর ছবি। আপনাদের দেখাই এবার। এই যে ওপরের দিকের যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে আপনাকে উঠতে হবে। উঠলে ওই পাহাড়ের ওই দিকটা লেকটা, খুব সুন্দর জায়গা। কথাতেই আছে কষ্ট না করলে কেষ্ট মেলে না। তাই কেষ্টকে দর্শন করার জন্য আমাদের কষ্ট করেই প্রায় 100টা সিঁড়ি অতিক্রম করে উঠতে হলো। ওঠার সময় নিচের ডিমনা লেকের যে শোভা তা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না।
ডিমনা লেক হল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুর শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এবং রাঁচি শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে দলমা বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে অবস্থিত একটি কৃত্রিম জলাধার। 1944 সালে টাটা স্টিল শহরে জলের ঘাটতি মেটাতে এই হ্রদটি তৈরি করেছিল। এই ডিমনা হ্রদ প্রায় 5.5 কিমি এলাকা জুড়ে রয়েছে। এই হ্রদটি প্রায় 3.5 মাইল লম্বা এবং 1 মাইল চওড়া। এই দিন আমাদের যাত্রাপথের চতুর্থ গন্তব্যস্থল ছিল ঝাড়খণ্ডের সবথেকে সুন্দর ড্যাম চান্ডিল ড্যাম। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সুবর্ণরেখা নদীর উপর এই চান্ডিল বাঁধ তৈরি করা হয়েছিল। 1982 সালে এই বাঁধ নির্মাণের কাজ আরম্ভ হয়েছিল এবং বিভিন্ন টানাপোড়েনের পর 1993 সালে এই বাঁধের নির্মাণ কাজ শেষ হয়। বাঁধটি জামশেদপুর থেকে প্রায় 30 কিলোমিটার এবং রাজ্যের রাজধানী রাঁচি থেকে প্রায় 105 কিলোমিটার দূরে অবস্থিত। চান্ডিল বাঁধ খনন করা হয়েছিল, যার প্রধান উদ্দেশ্য ছিল সেচ, পানীয় জল এবং শিল্পের জন্য জল সরবরাহ করা। আমরা চান্ডিল ড্যামে বোটিং করতে এসেছি, এসে দেখি প্রচুর ভিড়। এখন আমরা খুব খিদে পেয়ে গেছে, একটা খাবার রেস্টুরেন্টে ঢুকেছি, চিকেন থালি অর্ডার দিয়েছি। হোটেলের ভিউটা খুব সুন্দর, একদম চান্ডিল ড্যামের কাছে। আপনাদের দেখাচ্ছি, একটু দেখুন। একদম এখান থেকে বসে বসেই আপনারা ড্যামের সুন্দর উপলব্ধি করতে পারবেন। খুব সুন্দর লাগছে এখান থেকে চান্ডিল ড্যামকে। আমরা খেয়ে নিই আর তারপরে এবার বোটিং শুরু করবো। জীবন যখন গতিশীল, সভ্যতা যখন এগিয়ে চলেছে তার অভিপ্রেত লক্ষ্যে, তখন আমরাই বা পিছিয়ে থাকি কেন? দলমা পাহাড়কে পাশে রেখে নীল জলের বুক চিরে আমরা এগিয়ে চলেছি অমৃতের সন্ধানে। পথে হয়তো নানা বাধা আসতে পারে, জীবনে নেমে আসতে পারে বিপদের কালো হাতছানি, তবুও আজ আমরা এগোবো। প্রকৃতির মাঝে থেকে প্রকৃতিকে আলিঙ্গন করব। শত ভয়কে উপেক্ষা করে আজ শুধু হৃদয়ের কথা শুনবো।
এরপর আমরা এগিয়ে চললাম আজ আমাদের পঞ্চম গন্তব্যস্থল দলমা অভয়ারণ্যের দিকে। দলমা পাহাড়কে ঘিরে প্রায় 194 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দলমা অভয়ারণ্য বিস্তৃত। এটি রাজধানী শহর রাঁচি থেকে 100 কিলোমিটার ও জামশেদপুর শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। NH-18কে সমান্তরালভাবে রেখে এই অরণ্য বিস্তার লাভ করেছে। দেখুন হাতিটা আবার পোজ দিচ্ছে। দলমা পাহাড়ে আসবেন আর আপনি হাতি দেখবেন না, তা কখনো হয়? হাতিটা দেখুন কত সুন্দর। এখানে সবাই দাঁড়িয়ে আছে। আমরা ঠিক দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির কাছে আছি। এখন কাজ চলছে। ঠিক গেটে ঢোকার মুখেই হাতিটাকে বেঁধে রাখা হয়েছে। চলুন আমাদের ভেতরে নিয়ে যাই। এই অভয়ারণ্যটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 915 মিটার উঁচুতে অবস্থিত। ঝাড়খণ্ডের মূলত পূর্ব সিংভূম জেলা ও সরাইকেলা খারসোহান জেলায় এই অরণ্য বিস্তার লাভ করেছে। প্রধানত শাল জাতীয় গাছই এই অরণ্যে দেখা যায়। এশিয়াটিক হাতি, সম্বর, বার্কিং ডিয়ার, স্পটেড ডিয়ার, বুনো শুয়োর, ভাল্লুক, লেঙ্গুর, ময়ূর ও বিভিন্ন প্রজাতির পক্ষীর আবাসস্থল হল এই দলমা অভয়ারণ্য। এটা হচ্ছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে অবস্থিত মাকুলাকোচা ইকো রিসর্ট। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। দেখুন কত সুন্দর জায়গাটা। আমি আপনাদের ঘরগুলো দেখানোর চেষ্টা করছি। সামনেই রয়েছে ডিয়ার পার্ক। কাজেই আপনি যদি এখানে থাকেন তাহলে হরিণও দেখতে পাবেন খুব কাছাকাছি থেকেই। এখন সূর্যাস্তের সময় দেখুন জায়গাটিকে কত অপূর্ব লাগছে, অসাধারণ ভিউ। আপনারা অবশ্যই যারা দলমাতে আসবেন চেষ্টা করবেন মাকুলাকোচা ইকো রিসর্ট বুক করতে। অবশ্যই এটা বেশ কিছুদিন আগে বুকিং করতে হয়, নাহলে বুক হয়ে যায়। এই জায়গায় থাকার আনন্দটাই আলাদা। দলমা পাহাড়কে বিদায় জানিয়ে এবার আমরা ফিরে চললাম জামশেদপুর শহরের দিকে। এবার আমাদের শেষ গন্তব্যস্থল আজকের জুবিলি পার্ক। সন্ধ্যা হয়ে গেছে, আমরা এসে পৌঁছেছি জুবিলি পার্কে। এখানে শনিবার, রবিবার এবং মঙ্গলবার সন্ধ্যাবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। যারা যাবেন তারা অবশ্যই বারটার দিকে খেয়াল রাখবেন। এটির অভিজ্ঞতা নিতে ভুলবেন না। ফোয়ারার সাথে কিভাবে লাইটের একটা মেলবন্ধন এখানে তৈরি হয় তা না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। দারুণ লাগবে আপনাদের। ঝাড়খণ্ডের জামশেদপুরে সময় বিনোদনের জন্য শহরের মধ্যে জুবিলি পার্ক তৈরি করা হয়েছিল। এর মালিকানা এবং পরিচালনা আছে টাটা স্টিলের হাতে। স্যার জামশেদজি টাটার অধীনে নির্মিত হওয়ার সময় মহীশূরের বৃন্দাবন গার্ডেনগুলিকে অনুপ্রেরণা হিসাবে
ব্যবহার করা হয়েছিল। এখানে রয়েছে জুলজিক্যাল পার্ক, অ্যামিউজমেন্ট পার্ক, জয়ন্তী সরোবর এবং চিলড্রেন্স পার্ক। গল্প এখনো শেষ হয়নি, শুধুমাত্র প্রথম দিনের জন্য এখানেই বিদায়। এবার আসি খরচের কথায়। একটু দরদাম করে নিলে অটো আপনাদের 1500 থেকে 1800 টাকার মধ্যে নেবে, আর হোটেল খরচ পড়বে প্রতিদিন পিছু 1000 থেকে 1200 টাকা। কোনো ছোট গল্পের মতো আমার গল্পটিও যদি আপনাদের মনে হয় শেষ হয়েও হইল না শেষ, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলি বানানোতে উৎসাহিত হই। নমস্কার, ভালো থাকবেন।